পাকিস্তানের ভিত কি সত্যি নড়ে যাচ্ছে? একদিকে 125 বছর পুরনো গুরুদ্বার ভেঙে দেওয়ার অভিযোগ, অন্যদিকে নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে দিল্লির দিকে বারবার আঙুল তোলা পাকিস্তান কি তবে এক গভীর চক্রব্যূহে হারিয়ে যাচ্ছে? তালিবান শাসিত আফগানিস্তানের বিমান হানা যখন ইসলামাবাদের মাটি কাঁপিয়ে দিচ্ছে, কিংবা পাক অধিকৃত কাশ্মীরের জনতা যখন খোদ শেহবাজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, তখন ভারতের দিকে পরমাণু যুদ্ধের রক্তচক্ষু দেখানো কতটা যুক্তিযুক্ত? সীমান্ত পারের এই ত্রাস আর চীনের আগ্রাসন রুখতে ভারতের সেনার বাজ ব্যাটালিয়ন যখন যুদ্ধ কৌশলে এক নতুন ইতিহাস লিখছে, ঠিক তখনই একদল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আবার চাইছেন আলোচনার টেবিলে ফিরুক দুই দেশ। কিন্তু প্রশ্ন হলো, সন্ত্রাসের আতুর ঘরে বসে শান্তির এই আহ্বান কি আদৌ শুনবে ওই ইসলামাবাদ, নাকি বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে থাকা দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক আরও এক জটিল ভবিষ্যতের দিকে এগোচ্ছে? কারণ এখনও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ওই পাকিস্তান। গ্যাংটকে বসে এই আন্তর্জাতিক জঙ্গির নেটওয়ার্ক চালানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। এরপরেও কি স্বাভাবিক হবে ভারত পাকিস্তান সম্পর্ক? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস টাইম। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ভাঙবে তবু মচকাবে না, এই হয়েছে ওই পাকিস্তানের দশা। তো সন্ত্রাসের মদতদাতা এই দেশটিতে সম্প্রতি বিতর্ক উস্কে দিয়েছে একটি 125 বছরের পুরনো গুরুদ্বার ভেঙে দেওয়ার ঘটনা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফারুকাবাদে অবস্থিত 125 বছরের পুরনো ঐতিহাসিক গুরুদ্বার শ্রী গুরু সিং সভা সাহেব গত 24শে জুন গভীর রাতে স্থানীয় এক ব্যবসায়ীর মদতে বুলডোজার দিয়ে বেআইনিভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় শিখ সম্প্রদায়ের অভিযোগ, কোনো সন্ত্রাসী হামলা নয়, বরং দীর্ঘদিনের চক্রান্তের অংশ হিসেবেই স্থানীয় ভূমি মাফিয়ারা এই অবৈধভাবে জমি দখলের উদ্দেশ্যে প্রশাসনের অনুমতি ছাড়াই ওই প্রাচীন উপাসনালয়টি ভেঙে ফেলেছে। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় শিখরা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন, যার ফলে পাক জেলা প্রশাসন বর্তমানে ওই স্থানটি একেবারে সিল করে দিতে বাধ্য হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই গুরুদ্বারটি শিখ ইতিহাসের বিখ্যাত সিং সভা আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল, যা শিখ ধর্মীয় সাংস্কৃতিক পুনরুদ্ধারে এক বড় ভূমিকা নিয়েছিল। 1873 সালে পাঞ্জাবে শুরু হওয়া এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল খ্রিস্টান মিশনারি এবং অন্যান্য ধর্মের প্রভাব থেকে শিখ ধর্মকে রক্ষা করে তার আদি এবং বিশুদ্ধ রূপটাকে ফিরিয়ে আনা। এই আন্দোলনের ফলেই পাঞ্জাবি ভাষার বিকাশ ঘটে এবং পরবর্তীকালে গুরুদ্বারাগুলোর নিয়ন্ত্রণ সাধারণ শিখদের হাতে ফিরিয়ে আনার ঐতিহাসিক পথ আরও প্রশস্ত হয়। ঘটনার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী রমেশ সিং অরোরা পরিস্থিতি পরিদর্শন করে জানিয়েছেন, ওয়াকফ বোর্ডের অনুমতি ছাড়াই এই বেআইনি কাজ করা হয়েছে। তবে গোটা বিষয়ের কড়া নিন্দা কিন্তু জানিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একে একটি পরিকল্পিত ভাঙচুর বলেই উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন যে পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু এবং তাদের উপাসনালয়গুলোকে লক্ষ্য করে লাগাতার এবং সুশৃঙ্খলভাবে আক্রমণ চালানো অব্যাহত রয়েছে এই পাকিস্তানে। ভারত স্পষ্ট জানিয়েছে যে পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয় লক্ষ্য করে এই ধরনের ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। দোষীদের দ্রুত শাস্তি এবং ক্ষতিগ্রস্ত অংশ অবিলম্বে পুনর্নির্মাণের দাবিও জানিয়েছে নয়াদিল্লি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির একটি প্রতিনিধি দল ভারতের বিদেশ মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির আবেদনও জানিয়েছে। একদিকে ভারতের শিখ সংগঠনগুলো যখন পাকিস্তানের ওপর চাপ সৃষ্টির দাবি জানাচ্ছে, তখন অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান বিরোধী আন্দোলন ক্রমশই কিন্তু আরও জোরদার হচ্ছে। এই আন্দোলনের সূত্রপাত ঘটনাক্রমে আপনাদের আগেও একাধিক এপিসোডে বিস্তারিত জানিয়েছি। আর এখন শোনা যাচ্ছে এই পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানে রাখতেই চাইছেন না সেখানকার বাসিন্দা। রাওয়ালাকোটের ঈদগাহ ময়দানে হওয়া এই সমাবেশকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বড়সড় জনবিক্ষোভ হিসেবেই কিন্তু দেখা হচ্ছে।
আপনাদের জানিয়েছিলাম যে বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা পাক সরকারের রাজনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক বৈষম্য এবং প্রশাসনিক দমন পীড়নের শিকার। এই অবস্থায় পিওকের জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতা সরদার আমান খান ইসলামাবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে জানিয়েছেন, পিওকে পাকিস্তানের অংশ নয়, আমাদের পাকিস্তানকে দরকার নেই, বরং পাকিস্তানেরই মরিয়া হয়ে পিওকে দরকার। আর তার এমন বক্তব্যে বিক্ষোভ সমাবেশে উপস্থিত জনতার প্রবল সমর্থন লক্ষ্য করা গেছে। সমাবেশে পাকিস্তান বিরোধী স্লোগানও শোনা গেছে। সাম্প্রতিক সময়ে পিওকের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী আন্দোলন আরও তীব্র হয়েছে। রাওলাকোটে টানা 2 সপ্তাহের খাদ্য অবরোধের বিরুদ্ধে হাজার হাজার মানুষ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবার চাপ বাড়ছে ওই পাকিস্তান প্রশাসনের ওপর। শুধু তাই নয়, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতা সরদার আমান খান পাক সরকারকে একেবারে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি পাকিস্তান প্রশাসন এভাবেই আমাদের খাবার আটকে রাখে বা অবরুদ্ধ করে, তবে জেনে রাখুন পিওকের বাকি থাকা বর্ডার বা সীমান্তগুলো খুলে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পিওকের ভৌগোলিক অবস্থান লক্ষ্য করলেই দেখা যাচ্ছে পাকিস্তানের সীমান্ত ছাড়া এর অন্য সীমান্তটি কেবল ভারতের জম্মু কাশ্মীরের সঙ্গেই যুক্ত রয়েছে। ফলে পাকিস্তান যদি খাবার এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ বন্ধ করে দেয়, তবে অন্য সীমান্ত বা রাস্তা খোলার একমাত্র অর্থ হলো ভারতের সঙ্গে থাকা এলওসি বা সীমান্ত পথগুলো খুলে দেওয়া। অর্থাৎ সরদার আমান খানের এই বিকল্প পথ এবং সীমান্ত খোলার করা হুঁশিয়ারিকে সরাসরি ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থাপন এবং ভারতের সাহায্য চাওয়ার স্পষ্ট ইঙ্গিত, এমনটাই কিন্তু মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে পাক অধিকৃত কাশ্মীরের রাওলাকোট, মুজাফফরবাদ সহ বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরেই চলা তীব্র গণবিক্ষোভের সমাবেশে সাধারণ মানুষের মুখে সবচেয়ে বেশি যে স্লোগানটি শোনা যাচ্ছে তা হলো হাম জানে হিন্দুস্তান জানে। এর অর্থ হলো আমাদের ভবিষ্যৎ কি হবে তা আমরা আর ভারত বুঝব, এর মাঝে ওই পাকিস্তানের থাকার কোনো দরকার নেই। আরও উল্লেখযোগ্য বিষয় হলো রাওলাকোটের সমাবেশ এবং তার আশেপাশের এলাকায় দেওয়ালে দেওয়ালে বিক্ষোভকারীরা একেবারে প্রকাশ্যে স্লোগান লিখেছেন। কি লিখেছেন জানেন? সেখানে লেখা রয়েছে, কাশ্মীরিও কি এক হি আওয়াজ, খুদ মুখতারি ইয়া হিন্দুস্তান। অর্থাৎ কাশ্মীরিদের একটাই আওয়াজ, হয় পূর্ণ স্বায়ত্তশাসন, না হলে হিন্দুস্তান। আবার অনেক জায়গায় মিছিল করে যুবকদের হাম চলেঙ্গে হিন্দুস্তান স্লোগান দিতেও দেখা গেছে। আন্দোলনকারীদের একাংশেও প্রকাশ্যেই বলছেন, সীমান্তের ওপারে ভারতের জম্মু কাশ্মীরের শান্তি, সুশাসন, ভালো রাস্তাঘাট, সস্তা বিদ্যুৎ এবং উন্নত জীবনযাত্রা রয়েছে, অথচ পাকিস্তানের অধীনে প্রায় 8 দশক ধরে তারা কেবলমাত্র বৈষম্য, খাদ্য সংকট এবং সেনা নির্যাতনই পেয়ে এসেছেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার তাদের অবৈধভাবে দখল করা কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে হাজার হাজার মুসলিম বিক্ষোভকারী প্রকাশ্যে জনসভায় পাকিস্তানকে তীব্র ধিক্কার জানিয়ে ভারতের পক্ষে এমন আওয়াজ তুলছেন, যা ওই শেহবাজ শরীফ সরকার এবং পাকিস্তানি সামরিক বাহিনীর ভিত একেবারে নাড়িয়ে দিয়েছে। বুকে কাঁপন ধরে গেছে শাহবাজ মুনিরদের। এখন প্রশ্ন হলো, পাক অধিকৃত কাশ্মীরের জনতা যখন খোদ শাহবাজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, তখন ভারতের দিকে আবার পরমাণু যুদ্ধের রক্তচক্ষু দেখানো কতটা যুক্তিসঙ্গত? আপনাদের জানিয়ে রাখি, সিন্ধুর জল নিয়ে এবার ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। গত মঙ্গলবারই সিন্ধু জলচুক্তি নিয়ে ইসলামাবাদে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সেমিনারে এই ভুট্টো বলেছেন, পাকিস্তানের পারমাণবিক নীতির অন্যতম প্রধান একটি দিক হলো দেশটির অর্থনীতিকে অচল করে দেওয়ার বা এর জলপথ অবরুদ্ধ করার প্রচেষ্টা। এর ফলে ইসলামাবাদ পরমাণু অস্ত্র প্রয়োগের মতন কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু যার নিজের ঘরেই আগুন লেগে রয়েছে, সব শেষ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, কিভাবে অন্যকে পরমাণুর হুঁশিয়ারি দিচ্ছে তারা?
এত কিছুর পরেও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ছক কষা কিন্তু বন্ধ করছে না তারা। এই পরিস্থিতিতে কি আদৌ এই পাকিস্তানের সঙ্গে কোনোভাবে ওই আলোচনার টেবিলে বসা উচিত ভারতের? দেখুন, কথায় আছে ফাঁকা কলসির বা ফাঁপা কলসির আওয়াজ বেশি। পাকিস্তান যতই ওই ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিক না কেন, ভারত তাতে মোটেও পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করছে না। ভারতীয় প্রতিরক্ষা এবং কূটনৈতিক মহলের মতে পাকিস্তানের এই পরমাণু হুমকি অত্যন্ত হাস্যকর এবং এটি তাদের চরম দেউলিয়াত্ম এবং হতাশার বহিঃপ্রকাশ। পাকিস্তান হয়তো ভুলে গেছে যে ভারতের অপারেশন সিঁদুর অভিযানের সময় মাত্র 88 ঘন্টার ভারতীয় পদক্ষেপেই পাকিস্তান হাঁটু গেড়ে যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চেয়েছিল। সংঘাত শুরুর ঠিক 88 ঘন্টা পর ভারতের প্রলয়ঙ্করী রূপ দেখে 2025 সালের 10ই মে দুপুর 3:35 পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন সরাসরি হটলাইনে ভারতের ডিজিএমওকে ফোন করে যুদ্ধবিরতির জন্য রীতিমতো কাকুতি মিনতি করেছিলেন। ফলে সেই পাকিস্তান এখন আবার হুমকি দিচ্ছে, যা সত্যিই একেবারে হাস্যকর। তাছাড়া দেখুন না, একদিকে শিখদের ক্ষোভ, অন্যদিকে পিওকে ভারতপন্থী অবস্থানে এমনিতেই তাদের অবস্থা খারাপ। তার মধ্যে আবার একদিকে বালোচদের বিদ্রোহী অবস্থান আর অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে সংঘাত। গত 29 জুন পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের খোস্ত, পাকতিয়া এবং কুনার প্রদেশে তীব্র বোমাবর্ষণ করে, যাতে অন্তত 28 জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। আর পাকিস্তানের এই কাপুরুষোচিত হামলার চরম প্রতিশোধ নিতে 24 ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত হানে তালিবানরা। উন্নত এবং আত্মঘাতী ড্রোনের একটি বহর ব্যবহার করে এই হামলা চালিয়েছে তারা। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তাদের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সারানান এবং পিশিন জেলা এবং খাইবার পাখতুনখোয়ার একাধিক সামরিক এবং উগ্রপন্থী ঘাঁটি। তালিবানদের দাবি অনুযায়ী পাকিস্তানের সামরিক পরিকাঠামোর আড়ালে লুকিয়ে থাকা নিষিদ্ধ সংগঠন আইএস খোরসানের মূল কন্ট্রোল সেন্টারগুলোকে টার্গেট করে একেবারে নিখুঁত বোমাবর্ষণ চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় পাকিস্তানের বেশ কয়েকজন আইএস শীর্ষ জঙ্গি এবং তাদের হ্যান্ডেলার নিহত হয়েছে। এখানে আপনাদের আরও একটা বিষয় বা তথ্য জানিয়ে রাখি। 1947 সালে পাকিস্তানের জন্মের পর এই প্রথম আফগানিস্তানের কোনো বাহিনী সরাসরি একেবারে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে আকাশপথে এমন প্রকাশ্য হামলা চালিয়েছে। ফলে বুঝতেই পারছেন পাকিস্তানের অবস্থা এখন একটা ওই চক্রব্যূহের মতন তৈরি হয়ে গেছে। তবে এত কিছুর পরেও ভারতের বিরুদ্ধে কিন্তু সন্ত্রাসী হামলা চালানোর ছক বজায় রেখেছে তারা। ইতিমধ্যেই সিকিমের গ্যাংটক থেকে গ্রেপ্তার হয়েছে এক পাকিস্তানি এজেন্ট। গোয়েন্দা সূত্রে দাবি, পাকিস্তানের হয়ে কাজ করা 19 বছর বয়সী ধৃত যুবক ওই মোহাম্মদ আরজু সেখানে বসে একটি আন্তর্জাতিক চরবৃত্তির নেটওয়ার্কের হেড বা সহপ্রধান হিসেবে কাজ করছিল। আর এই পুরো চক্রটির মূল হ্যান্ডেলার পাকিস্তান থেকে নেটওয়ার্কটি পরিচালনা করছিল। এই চক্রের মূল কাজই ছিল চীনের সীমান্ত সংলগ্ন সিকিমের কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকায় থাকা ভারতীয় সেনা এবং আধা সামরিক বাহিনীর ক্যাম্পগুলোর ওপর নজরদারি চালানো। তদন্তে আরও উঠে এসেছে যে এই আরজু এবং তার সহযোগীরা সেনা ছাউনির ছবি, ভিডিও এবং নিখুঁত জিপিএস কোঅর্ডিনেট সংগ্রহ করত। এই সমস্ত সংবেদনশীল সামরিক তথ্য ভারতের নিরাপত্তা নজরদারি এড়াতে বিশেষ প্রক্সি নেটওয়ার্ক এবং এনক্রিপ্টেড হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সরাসরি ওই পাকিস্তানের হ্যান্ডলারদের কাছে পাচার করা হতো। জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের সীমান্ত রাজ্যগুলোর কম বয়সী এবং আর্থিকভাবে দুর্বল তরুণদের টার্গেট করে এই উগ্রপন্থায় দীক্ষিত করছে এবং তাদের এই ধরনের চরবৃত্তির কাজে ব্যবহার করছে। আরজিও একইভাবে ওই পাকিস্তানের জালে জড়িয়ে পড়েছে। এমজি মার্গে পানের দোকানের আড়ালে বসা এই পাক এজেন্ট ধরা পড়ায় শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকে ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। এছাড়াও চীন এবং পাকিস্তানের লাগাতার ড্রোন থ্রেট এবং সীমান্ত উত্তেজনা মোকাবেলা করতে ভারতীয় সেনাবাহিনী একটি অত্যন্ত শক্তিশালী এবং বিশেষ ড্রোন যুদ্ধ ইউনিট গঠন করছে, যার নাম দেওয়া হয়েছে
বাজ ব্যাটালিয়ন। আপনাদের জানিয়ে রাখি, এটি কোনো সাধারণ পদাতিক ব্যাটালিয়ন নয়, এটি সম্পূর্ণভাবে চালকবিহীন আকাশযান তথা ড্রোন যুদ্ধের ওপর ভিত্তি করে গড়ে তোলা একটি স্বতন্ত্র এবং উচ্চ প্রযুক্তি নির্ভর সামরিক দল। শিকারি পাখি বাজের মতন তীক্ষ্ণ নজর এবং ক্ষিপ্রতা বজায় রাখতেই এই নামকরণ করা হয়েছে। রাশিয়া ইউক্রেন সংঘাত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধ কেবল মাঠের সৈনিকরাই লড়ছে না, আকাশপথে চালকবিহীন ড্রোনই যুদ্ধের আসল ভাগ্য নির্ধারণ করছে এখন। তাই চীন এবং পাকিস্তানের যৌথ ড্রোন থ্রেটকে সম্পূর্ণ ধ্বংস করতেই ভারতের এই পাল্টা হাতিয়ার বাজ। সামরিক বিশেষজ্ঞদের মতে শত্রুপক্ষের বাংকারে ঢুকে নিখুঁত মিসাইল হামলা বা আত্মঘাতী ড্রোনের সাহায্যে উগ্রপন্থী ঘাঁটি গুঁড়িয়ে দিতে এই বাহিনী অত্যন্ত কার্যকর হবে। পাশাপাশি এই ব্যাটালিয়ন আমেরিকার বিখ্যাত MQ-9B লং রেঞ্জ ড্রোন এবং ইসরায়েলের তৈরি হেরন এবং হারমিস ড্রোনের মতন আধুনিক যুদ্ধাস্ত্রের সাহায্যে আকাশে ভারতের আধিপত্য বজায় রাখবে বলেই খবর। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বাজ ব্যাটালিয়ন তৈরি হওয়ার ফলে চীন এবং পাকিস্তানের ড্রোন বহরের ওপর ভারতীয় সেনাবাহিনীর একছত্র ওই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব কিন্তু অর্জন করবে। আর এই আবহে একদল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আবার চাইছেন আলোচনার টেবিলে ফিরুক দুই দেশ, ভারত এবং পাকিস্তান। সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেসের উদ্যোগে প্রকাশিত এক আবেদনে ভারত এবং পাকিস্তানের মোট 117 জন বিশিষ্ট ব্যক্তি, যার মধ্যে ভারতের 61 জন এবং পাকিস্তানের 56 জন ব্যক্তি দুই দেশের সরকারের দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে দুই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম। ভারতীয় স্বাক্ষরকারীদের মধ্যে কারা রয়েছেন জানেন? রয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি, বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুক, আরজেডি সাংসদ মনোজ ঝা এবং রয়েছেন এই পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। অন্যদিকে পাকিস্তানের স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি, প্রাক্তন কূটনৈতিক আশরাফ জাহাঙ্গীর কাজী এবং পরমাণু বিজ্ঞানী পারভেজ হুদভয়। কিন্তু প্রশ্ন হলো, সন্ত্রাসের আতুর ঘরে বসে শান্তির এই আহ্বান কি আদৌ শুনবে ইসলামাবাদ, নাকি আদৌ তাদের সাথে শান্তির বৈঠক করা উচিত? কারণ অতীত বলছে পাকিস্তান কখনোই শোধরানোর দেশ নয়। তাছাড়া রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের সামরিক বাহিনী কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে এই মুহূর্তে বন্ধুত্ব চায় না। কারণ পিওকেতে চলা তীব্র গণবিদ্রোহ এবং সেদেশের চরম আর্থিক দেউলিয়াপনা অবস্থা থেকে সাধারণ মানুষের নজর ঘুরিয়ে রাখতে তারা ভারতের সাথে কৃত্রিম শত্রুতার জুজু এবং সংঘাতের আবহাওয়া বজায় রাখতে বাধ্য। তাছাড়া সন্ত্রাসী কার্যকলাপ নিজেরা না বন্ধ করে উল্টে তারা আবার ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিচ্ছে। তাই নয়াদিল্লি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভারত সবসময় শান্তির পক্ষে, কিন্তু কোনো উগ্রপন্থী বা সন্ত্রাসী কার্যকলাপের ছায়ায় বসে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। সম্প্রতি ট্র্যাক 2 কূটনীতি প্রসঙ্গে বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরিষ্কার জানিয়েছেন, এই ধরনের বৈঠক সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ, এর সঙ্গে ভারত সরকারের কোনো যোগ বা সমর্থন নেই। তাছাড়া অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছিলেন যে সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। ফলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে এই ধরনের বিশিষ্টজনদের আবেদন কাগজে কলমে ভালো দেখালেও মাঠের বাস্তব পরিস্থিতিটা কিন্তু একেবারেই আলাদা। পাশাপাশি প্রশ্ন এটাও যে হঠাৎ করে এরা কেন ভারত পাকিস্তানের শান্তির কথা বলছে? পাকিস্তান সরকার এবং তাদের সেনাবাহিনী যতদিন না ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বন্ধ করছে ততদিন এই ধরনের উদ্যোগ কোনো দীর্ঘস্থায়ী সমাধান আনতে পারবে না। সুতরাং বিশিষ্টজনদের এই চিঠি সত্ত্বেও ভারত এবং পাকিস্তানের মধ্যে অদূর ভবিষ্যতে কোনো অফিসিয়াল কূটনৈতিক আলোচনা শুরু হওয়া কোনোভাবেই সম্ভব নয়।
ফলে রক্ত, বারুদ আর অবিশ্বাসের স্তূপের উপর দাঁড়িয়ে থাকা ভারত এবং পাকিস্তানের সম্পর্ক 2026 সালের মাঝামাঝিতে এসে এক নজিরবিহীন এবং অত্যন্ত জটিল ভবিষ্যতের দিকে মোড় নিয়েছে। ফলে আগামী দিনে ভারত এবং পাকিস্তানের সম্পর্কের অচলাবস্থা অব্যাহত থাকার সম্ভাবনাটাই বেশি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় থেকে ভারত নিরাপত্তা এবং কূটনৈতিক এই দুই ক্ষেত্রেই কিন্তু আরও দৃঢ় অবস্থান নেবে। অন্যদিকে অর্থনৈতিক সংকট, অভ্যন্তরীণ অস্থিরতা এবং একাধিক সীমান্তের চাপ ওই পাকিস্তানকে আরও কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিতে পারে। পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম হলেও সীমিত পাল্টা অভিযান এবং প্রযুক্তি নির্ভর সামরিক কৌশলে ভারত তার প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করবে। আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের কৌশলগত গুরুত্ব বাড়ার সম্ভাবনাটাই বেশি। সব মিলিয়ে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার নীতি থেকে পাকিস্তান সরে না এলে আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের অবস্থান কিন্তু আরও সুদৃঢ় হবে। আগামীতে ওই পিওকে কিন্তু মিশে যেতে পারে ভারতের সঙ্গে, আর ধ্বংসের পথে ক্রমশ এগিয়ে যাবে ওই পাকিস্তান, যা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। আজ এ পর্যন্তই। নমস্কার।